আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আগের দিন ক্লাসে ত্রিকোণমিতির শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আগের দিনকে বলেছিলাম যে আমরা একটা নতুন চ্যাপ্টার দিকে এগিয়ে আসব। তো আজকে আমরা জ্যামিতির একটি পাঠ নিয়ে আলোচনা করব। পাঠটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের নাম্বার বিভাজনটা কীরকমভাবে থাকে না, এই চ্যাপ্টার মূলত নাম্বার বিভাজনটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। তো 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কোন ধরনের প্রশ্ন, এমসিকিউ, শর্ট প্রশ্ন, শূন্যস্থান এবং সত্য মিথ্যা। 2 নম্বর প্রশ্ন অনেক সময় 1 নম্বরের প্রশ্নগুলোকে 2 নম্বরে দেওয়া হয়, সেগুলো একটু কষে দেখাতে হয়। অর্থাৎ 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়, সেগুলো 2 নম্বরে থাকে। 2 নম্বরের অঙ্কগুলো একটু করে দেখাতে হবে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এখানে যে প্রয়োগ থাকবে। এই চ্যাপ্টারটার প্রয়োগটা খুব ভালো করে তৈরি করে রাখবে। আমরা পরবর্তী যখন আমাদের স্কুল খোলা হবে তখন আমরা প্রয়োগ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় বসবো। এখন প্রয়োগ আমরা সেরকমভাবে করছি না, তবুও আমরা বলে দিচ্ছি, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে পারো খুব ভালো করবে। আর ক্লাস যখন আমাদের স্কুল চালু হবে তখন আমরা আবার প্রয়োগ নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে প্রয়োগ থাকলো 3 নম্বরে, আর থাকে 5 নম্বরে, সেখানে থাকবে উপপাদ্য। এবার খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, এই দুটো উপপাদ্য আছে এই চ্যাপ্টার মধ্যে। পিথাগোরাসের উপপাদ্যের দুটো উপপাদ্য আছে। একটা আমরা অনেক আগে থেকেই পরিচিত, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা অনেক আগে থেকেই শিখে আসছি। তা সেটা আজকে আমরা এই উপপাদ্যটাকে বলব বেশ। আর এই চ্যাপ্টারগুলো এই জিনিসগুলোকে খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। তৈরি করে রাখতে পারলে উপপাদ্য দুটোকে অবশ্যই খুব ভালো করে তৈরি করে রাখবে। আমরা এখন উপপাদ্য এবং শর্ট প্রশ্নগুলোকে নিয়ে বেশি বেশি করে আলোচনা রাখব। দেখো, একটা উপপাদ্য প্রমাণ করার সময় আমরা আগেও আলোচনায় করেছিলাম যে একটা উপপাদ্যর 6টা অংশ থাকে। সেই 6টা অংশগুলোকে আমাকে ধাপে ধাপে মনে রাখতে হয়, এবং ধাপে ধাপে সেগুলোকে এগিয়ে এলে যদি ধাপে ধাপে সেগুলোকে যদি আমরা মনে রেখে যদি অঙ্কটাকে উপপাদ্যটাকে আমরা আলোচনার মধ্যে আসি, তাহলে দেখতে পাবো যে আমাদের কাছে উপপাদ্যটা খুব সহজ মনে হচ্ছে। আর এই উপপাদ্যগুলোকে আমাকে কি করতে হবে, যে ধাপগুলোকে মনে রাখতে হবে, এবং ধাপগুলোকে মনে রেখে রেখে আমাকে উপপাদ্যটাকে এগিয়ে আসতে হবে। অন্যান্য উপপাদ্যের সঙ্গে এই উপপাদ্যটার সঙ্গে একটু আলাদা। অন্যান্য উপপাদ্যগুলোকে সাধারণ নির্বাচনটাকে তোমাকে কিন্তু মুখস্থ করতে হয়, কিন্তু সেটার ততটা গুরুত্ব থাকে না। কিন্তু এই উপপাদ্যে সাধারণ নির্বাচনটাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং সেটাকে তোমাকে মুখস্থ করেও রাখতে হবে। বারবার সেটাকে বারবার প্র্যাকটিসের মধ্যে রেখে দেবে, কারণ এই উপপাদ্যের এই একটাই উপপাদ্য আছে যার সাধারণ নির্বাচনটা লিখতে দেওয়া হয়। উপপাদ্যটাকে লেখা হয় যে অন্যান্য উপপাদ্য যেমন সাধারণ নির্বাচন যেটা দেওয়া থাকে, দিয়ে তোমাকে উপপাদ্যটা করতে হয়, কিন্তু এখানে উপপাদ্যটা সাধারণ নির্বাচন দেওয়া থাকে না, আবার অনেক সময় দিয়েও দেয়, বেশিরভাগ দেওয়া থাকে না। সাধারণ নির্বাচনটা দেওয়া থাকবে যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো, এটাই লেখা থাকবে। তাহলে তোমাকে সাধারণ নির্বাচনটা এখানে উল্লেখ করা থাকলো না, কিন্তু সাধারণ নির্বাচনটা বিবৃতি করতে বলছে, অর্থাৎ তোমাকে সাধারণ নির্বাচনটাকে লিখতে হবে। আর এই লেখার জন্য 1 নাম্বার থাকে, আর অঙ্কটা করা উপপাদ্যটা লেখার জন্য, সাধারণ নির্বাচনটা লেখার জন্য 1, আর বাকি নাম্বারটা থাকবে 4। বা অন্যান্য কিন্তু উপপাদ্যর সময় এগুলো দেওয়া থাকে না, 5 নাম্বারই থাকে, সেটা সম্পূর্ণ অঙ্কটার জন্য। আজকে আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্যের কি বলেছি।
দেখি আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটা কি বলা হয়েছে। সাধারণ নির্বাচনটা আমাকে লিখে রাখতে হবে। সাধারণ নির্বাচনটা কিন্তু তোমাকে বলছি, আবারও বলছি যে তোমরা মনে রেখে দেবে যে এক নম্বর আমরা সাধারণ নির্বাচন লিখে দিলাম। সাধারণ নির্বাচন বা এটা লিখতে পারো তুমি যে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি দিয়ে তোমাকে লিখতে হবে। লেখা আছে যে কোনো সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটা গেল সাধারণ নির্বাচন। কি না, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা তো আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা অপর দুটো যে বাহু দুটো আছে তার উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, অপর দুই বাহুর উপরে যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে সেই অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা সমষ্টি, সেই সমষ্টিটা হচ্ছে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে তার সমান হবে। এটা হলো সাধারণ নির্বাচন বা এটাকে বলা হয় যে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি। তাহলে এইটা লেখার জন্য তুমি 1 নম্বর পেয়ে গেলে, কিন্তু এটা লেখা থাকবে না প্রশ্নতে, লেখা থাকবে পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি করো ও প্রমাণ করো। তাহলে সাধারণ নির্বাচনটা আমরা লিখলাম। 2 নম্বর আমাদের কি জানা আছে, সবার জানা আছে চিত্র, ছবিটা আমাকে আঁকতে হবে। তাহলে একটা আমাকে সমকোণী ত্রিভুজ একটা এখানে কিনি, একটা সমকোণী ত্রিভুজ লিখে নিলাম। এ বি সি এইটাকে আমরা সমকোণ মনে করছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মানে হচ্ছে বি এ সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি সমকোণ হয় তাহলে বি সিটা তাহলে অতিভুজ হচ্ছে। তাহলে আমাদের চিত্রটা আমরা এঁকে ফেললাম এইখান থেকে চিত্রটা। 3 নাম্বার হচ্ছে কি না, 3 নাম্বারটা হচ্ছে প্রদত্ত। প্রদত্ত মানে কি, দেওয়া আছে। কি দেওয়া আছে, এবার দেখো প্রদত্তটায় আমাকে, প্রদত্ত মানে হচ্ছে যেটা ছবি দেখে তুমি যেটা পেয়েছো সেটা লিখবে। তা প্রদত্তটা কি না, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা সমকোণ, কোণ বি এ সি সমকোণ, বা কোণ এ লিখলেও হবে, কোণ এ সমকোণ। 4 নাম্বারটা কি, প্রামাণ্য বা কি প্রমাণ করতে বলেছি। প্রামাণ্য লিখতে পারো বা লিখতে পারো তুমি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে না, অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি না, বাহু স্কয়ার। তাহলে বাহু বলতে এখানে বিসিটা, তাহলে বিসি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব বলতে এইটাকে আর ভূমি বলতে এইটাকে বোঝায়।
তাহলে এবি স্কোয়ার বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ এই বাহুটার উপর যে বর্গক্ষেত্রটা হবে সেটাকে বলা হবে বিসি স্কোয়ার, আর এই বাহুটার উপর বর্গক্ষেত্রটা হবে এবি স্কোয়ার, এই বাহুটার উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার ক্ষেত্রফলটা হবে এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারণ কি না অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে অপর দুটো বাহু বলতে এবি আর এসি আছে, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই দুটো বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এদের সমষ্টি সমানটা হচ্ছে অতিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 5 নম্বরটা হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি করব না, দেখো সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু এ, সমকৌণিক বিন্দুটা এ থেকে অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসি এর উপর এডি একটি লম্ব অঙ্কন করে, এডি একটি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো অঙ্কনটা কি করলাম না, সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু কোনটা, এটা, তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ, দেখো অতিভুজ বিসি এর উপর এডি একটি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা প্রমাণের দিকে আসি। এবার দেখো প্রমাণটায়, যেটা আমরা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এ, অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডিটা লম্ব। তাহলে এই এডি লম্ব হলে দেখো আমাদের আগে উপপাদ্য আমরা শিখেছি, যে উপপাদ্য তোমাদের পড়ানো হয়েছে নিশ্চয়ই, সেটা যে সদৃশ্য একটা ত্রিভুজ সদৃশ্য হবে। কিভাবে সদৃশ্য হয়? দুটো ত্রিভুজ সদৃশ্য হওয়া। তাই এই দুটো ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, দেখো এটা একটা লম্ব হয়ে গেলে এটা লম্ব হয়ে গেল, তাহলে এই ত্রিভুজটা আবার এই তার পাশে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজ তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আমরা সদৃশ্য একটা উপপাদ্য করেছি, সেই সদৃশ্য উপপাদ্য থেকে আমরা লিখতে পারি যে এবিডি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে এরা সদৃশ্য। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এরা সদৃশ্য। এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা এবিডি ত্রিভুজটা আর এবিসি গোটা ত্রিভুজটা, আবার এই ত্রিভুজটার সঙ্গে পাশের যে ত্রিভুজটা আছে এরাও সদৃশ্য, আবার মূল ত্রিভুজটার সঙ্গে দুটো ত্রিভুজই আবার সদৃশ্য। এগুলো আমরা উপপাদ্য আমরা পড়েছি। তো এবিডি আর এবিসি এরা যদি সদৃশ্য হয়, সদৃশ্য হলে কি হয় না, সদৃশ্য হলে আমরা লিখতে পারবো যে সুতরাং দেখো এই এবিডি এই ত্রিভুজটা আমরা প্রথমে লিখেছি এবিডি ত্রিভুজের অতিভুজ কোনটা না, এইটা তখন সমকোণ। এইটা যদি এডি লম্ব হয় তাহলে এটা সমকোণ হচ্ছে, তাহলে এইটা সমকোণ হলে তাহলে এই ত্রিভুজের এবিডি ত্রিভুজের অতিভুজ এবিটা, তাহলে এই এবি বাই
এর অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ বাই এই ত্রিভুজের অতিভুজ। বলো এবিসি ত্রিভুজের, এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজটা কি বিসি। তাহলে এই ছোট ত্রিভুজ একটা এবিডি একটা সমকোণী ত্রিভুজ, আবার এবিসিটাও একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ তাদের অতিভুজের, অর্থাৎ ছোট ত্রিভুজের অতিভুজটা আর বড় ত্রিভুজের অতিভুজটার অনুপাতটা কিন্তু অনুপাত অপর ত্রিভুজ, অপর যে বাহুগুলো থাকবে অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ এবি বাই বিডি। অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজের অনুপাত সমান। এই দেখো এই যে ত্রিভুজটা এবিডি ত্রিভুজ আছে, এবিডি ত্রিভুজের আগে অতিভুজ বার করলাম, তারপর এবিসি ত্রিভুজের অতিভুজটা আমরা বিসি হবে, সরি বিসি। তাহলে এবিডি ত্রিভুজের অতিভুজ আর এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, এদের অনুপাত। এবিডি ত্রিভুজের অতিভুজ ছাড়া আমরা অন্য অপর বাহুটা বিডিটা ধরলাম। এই এডিটা কিন্তু এই ত্রিভুজের আর গোটা ত্রিভুজের সঙ্গে এডি ত্রিভুজ কিন্তু মিল নেই, সেই জন্য এডিটা আমরা লিখব না। এ বি ডি ত্রিভুজের এই অতিভুজ আর অপর একটি বাহু লিখলাম, তাহলে এ বি বাই বিসি লিখলাম, দেখো। আর এখানে লিখলাম বিডি, বিডি বিডিটা কি না এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু। আর এ বি সি এই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু কোনটা হচ্ছে না, এই এর ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে দেখো এ বিটা। এ বি সি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে এই, সেই জন্য এখানে লিখলাম। এটাকে যদি আমরা একটু গুণ করি, দেখো এ বি আর এ বি গুণ করলে এ বি স্কোয়ার হয়ে গেল, এ বি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি। তাহলে এদের গুণ হচ্ছে না, বিসি অর্থাৎ বিসি ইন্টু বিডি লিখে দিলাম, বিসি ইন্টু বিডি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আমরা তাহলে এ বি স্কোয়ার সমান আমরা পেলাম বিসি ইন্টু বিডি। এরপর আমরা এর পরের অংশটাতে আমরা একটু মুছতে হবে। প্রথম দিকে আমরা উপরের অংশগুলো মুছে দিচ্ছি, এর পরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের এই এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ সদৃশ্য থেকে পেলাম। আবার দেখো এডিসি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এরাও সদৃশ্য, এরা সদৃশ্য। অর্থাৎ এই ছোট ত্রিভুজ সমকোণী ছোট ত্রিভুজটার সঙ্গে বড় এবিসি ত্রিভুজ সমকোণী এবিসি ত্রিভুজটাও সদৃশ্য হবে, আবার এডিসি ত্রিভুজটার সঙ্গে এবিসি ত্রিভুজটাও সদৃশ্য হবে, কারণ ওরা সবই দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আগের মতোই আমরা এটাও করব যে এডিসি ত্রিভুজের অতিভুজ কোনটা না, এটা যদি সমকোণ হয় অতিভুজ হবে এসি। সুতরাং কি লিখবে না এসি বাই, দেখো এই এডিসি ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এসি, এসি লিখলাম। এবিসি ত্রিভুজের অতিভুজটা হচ্ছে বিসি, বিসি লিখলাম, সমান এই ত্রিভুজের আমরা এই বাহুটাকে ধরবো, আমরা কখনোই এডি বাহুটাকে নিয়ে করব না, এই ডিসি বাহুটা নেবো, কারণ ডিসিটা নিচ্ছে এই কারণে এইটার এইটা যোগ করলে আমরা তবেই আমরা বিসিটা পাবো বলি। এখন এই ডিসি বাহুটা এডিসি ত্রিভুজের সমকোণের সংলগ্নতা বাহুর একটি বাহু ধরলাম, এইটাকে ধরলাম বাই, তাহলে বড় ত্রিভুজের এ বিটা তো ধরে আগে করে নিয়েছি, এ বিটা তো ধরে নিয়েছি। এই ত্রিভুজে যখন করেছিলাম তখন এই বিটা তো ছোট এবিসি ত্রিভুজের এই বিবাহটাকে আমরা ধরে কাজ করে নিয়েছি, তাহলে পড়ে থাকছে এসিটা, তাহলে এখানে ডিসি বাই এসি হবে। তাহলে আমরা দেখো এসি আর এসি লিখলাম, এসি স্কোয়ার হয়ে গেল সমান বিসি ইন্টু ডিসি। এটা 2 নম্বর। দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই 1 আর 2 যোগ করে পাই।
তবে 1 নং ও 2 নং যোগ করি, আমরা তো যোগ করতে জানি যে 1 নম্বর সঙ্গে 2 নম্বর যদি আমরা যোগ করি, দেখো এইটা সমানের বাম দিকের গুলো আলাদা যোগ হবে, ডান দিকের গুলো আলাদা দিকে যোগ হবে, সমানটা দেবে। তাহলে এখানে 1 নম্বরটা হচ্ছে ab স্কয়ার প্লাস ac স্কয়ার, কারণ এইটা আর এইটা এইদিকে যে বাম দিকে যোগ করলাম, তাহলে এইদিকে কি থাকছে bc * bd প্লাস bc * dc। তাহলে এই দুটো তো যোগ করতে পারছি না, এইটার মধ্যে দেখো একটা কমন পেয়ে যাচ্ছি bc এখানে আছে, bc কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো bd প্লাস dc। দেখো bc bd আর dc, bd আর dc যদি যোগ করি তাহলে পেয়ে যাবো bc। তাহলে bd প্লাস dc মানে হচ্ছে আমরা জানি bc। তাহলে দেখো এটা আমরা পেলাম কি, আমরা এখানে bc আর bc গুণ করলে পাবো bc স্কয়ার। আমাদের দেখো উপপাদ্যটা প্রমাণ করতে বলেছিল bc স্কয়ার, প্রমাণ করতে বলা হয়েছিল bc স্কয়ার অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অপর দুই বাহুর বর্গের সমষ্টি, অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অতিভুজের উপর ক্ষেত্রফলটা হচ্ছে সমান। অর্থাৎ দেখো প্রমাণ করতে বলেছিল যে bc স্কয়ার সমান ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এটা উল্টো ভাবে লেখা হয়েছে, তাহলে এটা আমরা লিখে দিতে পারি প্রমাণিত। এটা কিন্তু এইগুলো ভালো করে করে নিতে হবে, এইখানটা জিনিসটা, কারণ এই জায়গা থেকে শর্ট প্রশ্ন হয়, এই রকম জায়গাগুলো থেকে শর্ট প্রশ্ন হয়। তাহলে এখানে যে প্রথম ত্রিভুজে যে সমকোণী ত্রিভুজ আর দ্বিতীয় সমকোণী ত্রিভুজ যদি সদৃশ্য, ওরা সদৃশ্য, এই সদৃশ্য হলে এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ, দুটো ত্রিভুজের অতিভুজের অনুপাতটা সমান অপর বাহুর, ওই ত্রিভুজের অপর যে কোনো একটি বাহু, অর্থাৎ অপর বাহুকে এখানে ক্ষুদ্রতম বাহুকে ধরা হয়েছে, যে ক্ষুদ্রতম বাহুর সঙ্গে গোটা ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর অনুপাতটা সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাকে উপপাদ্যটাকে নিয়ে আসতে হলো, আর এইরকম ধরনের শর্ট প্রশ্নগুলো ভালো করে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা এখানে যে প্রয়োগগুলো করতে হবে তোমাদেরকে বেশি করে, সেগুলো তোমাদের একটু বলে দিই, সেগুলো তোমরা একটু বাড়িতে দেখবে, করে নিতে পারলে ভালো, আর না পারলে তখন আমরা অন্য সময় দেখব। যে প্রয়োগ 4 লিখে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে পারলে প্র্যাকটিস করো। প্রয়োগ 4, 5, 6, 7, 9 আর এদিকে কয়েকটা, উসে দেখি 22, উসে দেখি 22। নয় 12 এগুলো একটু ভালো করে তোমরা দেখবে। প্রয়োগ এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা আসবো এই চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।
এরপর তোমরা 287 পেজের যে শর্ট প্রশ্নগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রয়োগ 2, প্রয়োগ 3, প্রয়োগ 2 এবং 3। আর দেখবে একটা বক্সের মধ্যে দিয়ে আছে m² - n² তার হোল স্কয়ার দিয়ে আছে প্লাস 2mn তার হোল স্কয়ার সমান m² প্লাস n² তার হোল স্কয়ার। অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজের সূত্র, যে এইটা যদি মেনে চলে বাহুগুলো তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এইগুলো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নেবে। আমরা কোষে দেখি 22-এর শর্ট প্রশ্নগুলো একটু দেখি। 22-এর যে শর্ট প্রশ্নটা আছে এক একটা 1, 2, 3 এই তিনটে করলেই হবে। এরপর আমাদের অনুশীলনে যে 15 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। 1-এর দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের নিম্নরূপ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসাব করব। তা বাহুগুলো যখনই দেওয়া থাকবে তখন আমাকে দেখতে হবে যে আমাদের সমকোণী ত্রিভুজ হতে গেলে সবথেকে অতিভুজের দৈর্ঘ্যটা বড় হয়। তা অতিভুজের দৈর্ঘ্যটা সবথেকে যদি বড় হয় তাহলে এখানে দেখো 8, 15 এবং 17 বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে। 8, 15 এবং 17। আমাকে দেখে নিতে হবে যে এখানের মধ্যে অতিভুজ হলে কোনটা হতে পারে। অতিভুজ হলে এইটা হবে, তাহলে এইটার অতিভুজের স্কয়ার লিখবো। তাহলে এটার স্কয়ার সমান কত না 17 স্কয়ার মানে আমরা জানি 289। এবার অপর দুটো বাহুর ক্ষেত্রফলটা ধরো 8 স্কয়ার হলো। 8 স্কয়ার কত 64, আর কত 15 স্কয়ার আছে। 15 স্কয়ার কত না 225। তাহলে এদের সমষ্টি কত, এদের সমষ্টিটা কত হবে, যোগফলটা দেখো 9, 8, 2 289। তাহলে এইটা 289, এদের বর্গক্ষেত্রের বর্গের সমষ্টিটা হচ্ছে 289। তার মানে এই দুটো সমান হয়ে যাচ্ছে। এই দুটো সমান হয়ে যাওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ অবশ্যই হবে। এরকম ধরো 2, 3 ধরো 5, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ হতে পারে দেখে নি। তাহলে এটা আমাকে অতিভুজ ধরে নিতে হবে। তাহলে 5 স্কয়ার কত হচ্ছে দেখি 25, 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9, এদের সমষ্টি কত 13। তাহলে এই দেখো এই 25 আর এটা 13 এরা তো সমান হচ্ছে না। এরা সমান হচ্ছে না, না হওয়ার জন্য এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলো হতে পারে না। তাহলে আমরা নিশ্চয়ই ব্যাপারটাকে বুঝতে পেরেছি। এবার তোমাদের সংখ্যাগুলো আলাদা দেওয়া থাকলে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। তাহলে এটা গেল 1-এর দাগের অঙ্কটা। 2-এর যেটা আছে 9, 11 এবং 6। তাহলে 9, 11, 6 যদি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা 11 সেন্টিমিটারটা আমাকে অতিভুজ ধরতে হবে এবং অপর দুটো বাহুর বর্গের সমষ্টি যেটা হবে সেটা যদি 11 বর্গের সমষ্টি যদি 11 বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে, আর না হলে সমকোণী ত্রিভুজ হবে না। এই ধরনের আমাদের আরো অনেক শর্ট প্রশ্ন আছে, সেগুলো তোমাদের যে টার্গেট বইগুলো আছে সেগুলো তোমরা দেখে করবে। দেখবে কিছু অঙ্ক অনেক একটু আলাদা রকমেরও আছে, সেগুলো তোমরা একটু দেখবে। যদি না পারো সেগুলো জানাবে, তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এবার দেখো 2-এর দাগের যে অঙ্কটা আছে সেটা বলে দিয়েছে যে আমাদের পাড়ার রাস্তার একটি 15 মিটার লম্বা মই এমনভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত মিলি দিয়ে জানালা স্পর্শ করছে। বেশ, তাহলে 15 মিটার মই, ধরো মইটা তো এরকম ভাবে কাত হয়ে থাকে, তাহলে এইটা হচ্ছে মই, এটা একটা মই। দিয়ে কোথায় আছে না 15 মিটার লম্বা হচ্ছে এটা মইটা হচ্ছে 15 মিটার, আর ভূমি থেকে জানালার উচ্চতা হচ্ছে কত না 9 মিটার। এই 9 মিটার উচ্চতায় গিয়ে মইটা স্পর্শ করছে। এরকম একটা বড় বাড়ি, এই জানালাটা এখানে জানালা আছে 9 মিটার। এবার বলেছে এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটি পাদদেশ রেখে, অর্থাৎ এইখানটায় রেখে দিয়ে, এটা একটা রাস্তা, যদি মইটিকে যদি আমরা এরকম ভাবে নিয়ে যাই, এই মইটা আমরা এই দিকে লাগিয়ে দিলাম,
এই মইটা আমরা এই দিকে লাগিয়ে দিই, দিয়ে তখন বলছে যে মইটি এই বাড়ি রাস্তার পাশে একটা বাড়ির কি বলেছে, মইটি রাস্তার অপর প্রান্তে আমাদের জানালা স্পর্শ করেছে এবং জানালা ভূমি থেকে 12 মিটার উঁচুতে। এইটা হচ্ছে 12 মিটার, ভূমি থেকে 12 মিটার উঁচুতে আমি স্পর্শ করছি। এখন বলছে এই জায়গা, এইখানটা, এইটা হচ্ছে কি রাস্তা দৈর্ঘ্য, রাস্তার চওড়া। এই রাস্তার চওড়াটা কত আছে এটা আমাকে বার করতে বলেছে, ওই রাস্তাটি কত মিটার চওড়া রাস্তা। তাহলে দেখো যে আমরা যে বাড়িটা করছি ভূমির সঙ্গে সাধারণত বাড়িটা কত হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা, তাহলে এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দেখো মইটার অবস্থান তখন কি হচ্ছে, একটা মইটা কিরকম একটা তির্যকভাবে আছে এবং সেটাকে আমরা সমকোণের বিপরীত বাহু মনে হচ্ছে মইটাকে, এবং মইটা তাহলে একটা অতিভুজের কাজ করছে। তাহলে অতিভুজটা হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে লম্বটা 9, তাহলে ভূমিটা আমাকে বার করতে হবে। ভূমিটা এখানটা মনে করলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এ বি। তাহলে এ বি ই সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ এ বি ই এ বি ই এর অতিভুজটা দেওয়া আছে, অতিভুজটা যদি দেওয়া থাকে, লম্বটা যদি দেওয়া থাকে, ভূমিটা বার করতে হবে, অর্থাৎ এ বিটা বার করতে হবে। তাহলে এ বি সমান আমরা জানি, দেখো অতিভুজ বার করতে গেলে, এই অতিভুজটা বার করতে গেলে কি হয় না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বার করতে হয়। তাহলে এই অতিভুজটাকে আমরা দিয়ে আছে, অতিভুজ যদি দেওয়া থাকে অপর যে কোনো একটি বাহু বার করতে গেলে কি করতে হয় না, অপর যে কোনো একটি বাহু বার করতে গেলে অতিভুজের স্কয়ার থেকে যে কোনো অপর যে বাহুটা দিয়ে আছে বাহু দৈর্ঘ্য, সেই বাহুটার বর্গ বিয়োগ করতে হয়। তাহলে এই স্কয়ার হয়ে যাবে। তাহলে এ বি স্কয়ার মানে এইটা স্কয়ার সমান এ বি স্কয়ার, সরি এটা বি স্কয়ার হবে, এটা বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান হচ্ছে এ বি স্কয়ার। তার মানে হচ্ছে কি, বা এই অতিভুজ স্কয়ার সমান সূত্র দিয়েও করতে পারো, পরেরটা আমরা ওরকম ভাবে দেখিয়ে দেবো। তাহলে এ বি স্কয়ার আমাদের জানা নেই, বিটা কত আছে না 15 স্কয়ার, এইটা কত আছে 9 স্কয়ার, তা 15 স্কয়ার কত না 225, আর 9 স্কয়ার কত 81, এইটা থেকে এটা বিয়োগ করলে 4 4 144। তাহলে এ বি স্কয়ার সমান 144, অতএব এ বি সমান কত হবে √144 সমান 12 মিটার হলো। তাহলে এই বিটা 12 মিটার হলো। অপর দিকে দেখো, অপর দিকে আবার একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি বিসিডি, বিসিডি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো ভূমিটা, লম্বটা দিয়ে আছে, ভূমিটাকে বার করতে হবে, অতিভুজটা বলেছে, অতিভুজটা তো বলে দেয়নি যে এই মইটা এখানে লাগিয়েছি, তার মানে এই মইটা দৈর্ঘ্য যা হবে এটাও তাই দৈর্ঘ্য হবে, 15 মিটারই হবে, কারণ মইটা তো এইদিকে লাগিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে করে দিই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা দিয়ে করে দিচ্ছি। দেখো অতিভুজ কত আছে 15 স্কয়ার লিখে দাও, লম্ব কোণটা 12 স্কয়ার লিখে দাও, ভূমি কোণটা জানা নেই, ভূমিটা বিসি আছে, বিসি লিখে দাও, বিসি স্কয়ার। তাহলে 15 স্কয়ার 225 সমান 12 স্কয়ার 144 প্লাস বিসি স্কয়ার। এই বিসি তার হোল স্কয়ার মানে বি স্কয়ার সি স্কয়ার নয়, বিসি স্কয়ার লিখলে বুঝতে পারা যাবে যে এটার বর্গ। তাহলে 225 মাইনাস 144 সমান বিসি স্কয়ার। তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই কত হবে 81 সমান বিসি স্কয়ার। তাহলে √81 মানে হচ্ছে বিসি সমান 9। তাহলে বিসিটা হচ্ছে 9 মিটার, অতএব বিসিটা হচ্ছে 9 মিটার। তাহলে রাস্তাটি চওড়া কত, এখান থেকে এই পর্যন্ত চওড়া, এখান থেকে এই পর্যন্ত চওড়া আছে
অতএব বিসি এসি রাস্তাটি চওড়া, রাস্তা চওড়া, রাস্তা চওড়াটা কত না এইটা 12 মিটার, এইটা থেকে এইটা হচ্ছে 9 মিটার, তাহলে এই টোটালটা হচ্ছে রাস্তা চওড়া, তাহলে রাস্তা চওড়া হবে 12 মিটার প্লাস 9 মিটার সমান 21 মিটার। তাহলে রাস্তাটা ছিল 21 মিটারের চওড়া। ঠিক আছে, এরপর আমরা 3 দাগের অঙ্কটাই আসি। এবার দেখো 3 অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো দেখবে। 10 বলছে 3টা বলেছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য। আগে রম্বসটা কি, এটা একটা রম্বস, এই রম্বসটির বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত না 10 সেন্টিমিটার। অর্থাৎ প্রত্যেকটা, আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের মতো, কারণ বর্গক্ষেত্রটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেমন সমান আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু বর্গক্ষেত্রের কোণগুলো সমকোণ আর রম্বসের কোণগুলো সমকোণ নয়, এটা একটু পার্থক্য আছে। আবার বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমান হয়, কিন্তু রম্বসের কর্ণ দুটো অসমান হয়। এই রম্বসটি 10 সেন্টিমিটার বাহু, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম এটা একটা কর্ণ, তাহলে নাম দিলাম এ বি সি ডি একটা রম্বস, আর বিডি কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে অপর একটি কর্ণ কোনটা হবে, এসিটা আর একটা কর্ণ, এই এসি কর্ণটা আর একটা আছে। দেখো তাহলে 10 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, একটা কর্ণ দিয়ে আছে বিডি কর্ণটা আমরা 12 সেন্টিমিটার মনে করলাম, আর এসি কর্ণটা আমাকে বার করতে হবে কত দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য কত। দেখো আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পর কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মনে রাখতে হবে যে একটা রম্বস যদি হয়, তাহলে রম্বসের যে কর্ণ দুটো আছে, এই কর্ণ দুটো যদি অঙ্কন করি, তাহলে এই কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করবে, এবং এই কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এর মাঝখানে সবগুলো 90 ডিগ্রি হবে, সব 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে দেখো এটা যদি আমরা মনে করি ও বিন্দুতে ছেদ করছি, এসি আর বিডিটা ও বিন্দুতে ছেদ করছি, তাহলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে এ ও ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, যার এ ও বিটা দেখো সমকোণ, এ ও বি হচ্ছে সমকোণ। তাহলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, আর এ ও বিটা হচ্ছে সমকোণ, কারণ এটা পরস্পর সমদ্বিখণ্ডিত করছে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বিটা অতিভুজ হয়ে গেল। তাহলে এই বিটা অতিভুজ, দেখো এটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ বিডিটা যদি 12 সেন্টিমিটার হয়, অর্থাৎ বিডি সমান 12 সেন্টিমিটার, বিডি সমান 12 সেন্টিমিটার। এখানে দেখো, এখানে বিডিটা 12 সেন্টিমিটার, অতএব বিওটা কত সেন্টিমিটার হবে, বিও সমান এর সমদ্বিখণ্ডিত করছে মানে অর্ধেক করছে, তাহলে 12 ভাজিত 2 সমান 6 সেন্টিমিটার। দেখো তাহলে আমরা বিও দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার পেলাম, অতিভুজটা পেয়ে গেলাম 10 সেন্টিমিটার, তাহলে এওটা আমাকে বার করতে হবে। তাহলে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, যার এ ও বিটা সমকোণ, তাহলে আমাদের এখানে লিখতে পারি যে অতিভুজের স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার সমান
লম্ব স্কয়ার, লম্ব বলতে এ ওটা, এ ও স্কয়ার প্লাস বি ও স্কয়ার। এই তো এই উপপাদ্য থেকেই করছি এগুলো। তাহলে এ বি স্কয়ার যেটা দিয়ে আছে দেখে নাও, 10 স্কয়ার লিখে দাও সমান এ ওটা কত আছে 6, 6 স্কয়ার লিখে দাও। 6 বলতে এখানে 6 সেন্টিমিটার আর কি, তাহলে বি ওটা স্কয়ার লিখে দাও। তাহলে 10 মানে 100 সমান 36 প্লাস বি ও স্কয়ার। 100 থেকে 36 বিয়োগ করলে 100, দেখো পক্ষান্তর করছি, তাহলে -36 সমান বি ও স্কয়ার বা 64 বিয়োগ করলাম এখান থেকে, তাহলে বি ও স্কয়ার। হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গেল, এ ওটা আমাদের জানা নেই, এটা এ ওটা লিখতে হবে, বি ওটা দিয়ে আছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে এ ও স্কয়ার লিখলাম, এ ও স্কয়ার। তাহলে এটা হচ্ছে বি ওটা আমাদের জানা আছে 6 স্কয়ার। তাহলে এই 36টা এদিকে পক্ষান্তর করা হলো, তাহলে এ ও স্কয়ার, তাহলে এ ও স্কয়ার সমান হচ্ছে 64, তাহলে √64 সমান হচ্ছে এ ওটা, কারণ বর্গমূল হয়ে যাবে, তাহলে 8 সমান এ। অতএব এ ওটা হচ্ছে এ ও সমান 8 সেন্টিমিটার। দেখো এ ওটা তো অপর কর্ণের দৈর্ঘ্য নয়, অপর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এসিটা, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য, অতএব অপর কর্ণের দৈর্ঘ্য কত না এসি, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য এসি। এসিটা কি না, এসিটাকেও তো এরা সমদ্বিখণ্ডিত করছে, আর সমদ্বিখণ্ডিত করলে এই এ ওটা যদি 8 হয়, তাহলে ওসিটাও 8, এই দিকটাও 8, উপরটাও 8, তাহলে 8 আর 8 যোগ করে কত হয়েছে, অপর কর্ণের দৈর্ঘ্যটা এসিটা হচ্ছে কত 8 প্লাস 8। দেখো উপরে এ ওটাও 8 সেন্টিমিটার, নিচেটাও হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 প্লাস 8 সেমি সমান 16 সেমি। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি পাওয়া গেল। যদি বলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা আবার লিখে দিচ্ছি, রম্বসের সমান হাফ গণিত কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটির গুণফল। তাহলে হাফ, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণ দুটির গুণফল, তাহলে হাফ কর্ণ দুটির গুণফল, কর্ণ দুটো কে কে আছে, কর্ণ দুটো কত কত না, বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা জানি 12 সেমি, আর আমরা বার করলাম এসি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে দেখো ওইখানে আমরা কাটাকাটি করলাম 6, তাহলে 6 ষোলো 96 বর্গ সেমি। যদি বলে আমার এখানে উত্তর শেষ হয়ে গেছে, অপর কর্ণের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, অপর কর্ণের দৈর্ঘ্যটা 16 সেন্টিমিটার। এবার দেখো রম্বসের ক্ষেত্রফলটা বার করা হলো, রম্বসের পরিসীমা যদি বার করতে বলে, রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা হচ্ছে 4 গণিত একটি বাহু। রম্বসের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা একই, 4 ইনটু একটি বাহু দৈর্ঘ্য। দেখো একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, 4 ইনটু কত 10 সেন্টিমিটার সমান 40 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দেয়া আছে। কখনো কখনো বলে দেওয়া থাকে একটা রম্বস দেওয়া আছে, রম্বসে এটা একটা রম্বস, কর্ণ দুটো বলে দিয়েছে। একটা ধরো কর্ণ হচ্ছে কর্ণ দুটির দৈর্ঘ্য 6, 12 আর 16, 12 সেমি আর 16 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার যদি বলে দেওয়া থাকে কর্ণ দুটো, তাহলে ওই রম্বসটির পরিসীমা কত। তাহলে এখানে এই কর্ণ দুটো বলে দিয়েছে, আমরা জানি কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা কত হবে, এটা কত হবে তুমি জানতে পারলে, তাহলে অতিভুজ বার করতে পারবে। আর অতিভুজ বার করা মানেই তো হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য বার করে দেবে, আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে তুমি রম্বসের পরিসীমা বার করতে পারবে, রম্বসের ক্ষেত্রফল বার করতে পারবে। রম্বসের ক্ষেত্রফল তুমি এখান থেকে পেয়ে যাবে হাফ ইনটু কর্ণ দুটো গুণফল। এরকম ভাবে আমাকে
রম্বসের যে অঙ্কগুলো থাকবে সেই ধরনের অঙ্কগুলো তোমাকে করতে হবে। এরপর আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আরও একটা উপপাদ্য আছে, উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।